বাবা মার পছন্দের বিরুদ্ধে গিয়ে নিজের পছন্দকে প্রাধান্য দেওয়ার জন্য পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনরা কেউই আমাদেরকে মেনে নিতে চাইছিল না। বিয়ে করে শ্বশুরবাড়িতে ওঠার পর শ্বশুরবাড়ির লোকজনরা আমার হাজবেন্ডকে বারবার একটা কথাই বলছিল, আমাদের পরিবারের সমাজে একটা সম্মান আছে, সেই মান সম্মানটাই তুই নষ্ট করে দিয়েছিস। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি খুব রাগ করেছিল এই বিষয়টা নিয়ে। তারা তাদের ছেলেকে এভাবে বিয়ে দিতে চায়নি, তারা চেয়েছিল বাড়িতে বড় করে অনুষ্ঠান করে তাদের ছেলেকে বিয়ে দিবে। আমার হাজবেন্ডরা দুই ভাই দুই বোন ছিল, ভাই বোনদের মধ্যে উনি সবার ছোট ছিল। ওনাদের পরিবারের মধ্যে আমার হাজবেন্ড সবচেয়ে ছোট থাকাতে সবার আদরেরই ছিল। আমার বড় দুজন ননাস আর একজন ভাসুর ছিল। ভাসুরের ঘরে এক ছেলে এক মেয়ে ছিল। দুজন ননাসের মধ্যে একজন ননাস তার বাপের বাড়িতেই থাকতো, তার স্বামী বিদেশ থাকাতে সে তার বাপের বাড়িতেই বাচ্চা সহ থাকতো। আর অন্য ননাসের শ্বশুর বাড়ি তার বাপের বাড়ির কাছাকাছি থাকাতে তার আসা যাওয়া সবসময় লেগেই থাকতো। ধরতে গেলে অনেক বড় জয়েন্ট ফ্যামিলির মধ্যেই আমাদের থাকতে হতো। আমাকে বিয়ে করে নেওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি কেউই আমাকে দেখে খুশি হচ্ছিল না, তারা অনেক বেশি রাগ করছিল, কারণ আমরা পালিয়ে বিয়ে করেছি। অনেক রাগারাগি ভুল বুঝাবুঝির পরও যখন সে তার বাবা মাকে বোঝাতে পারছিল না, তখন তার মনে অনেক কষ্ট নিয়ে রাগ করেই বলছিল সে তার চেহারা তাদেরকে আর কখনো দেখাবে না, সে সারা জীবনের জন্য আমাকে নিয়ে অনেক দূরে চলে যাবে। একটা পর্যায়ে অনেক বিচার বিশ্লেষণ করে আমার ননাস আমার ভাসুর সবাই মিলে বসে আমার শ্বশুর শাশুড়িকে ঠান্ডা মাথায় বোঝানোর পর তারা একটু হলে রাজি হয়েছে, তারা আর কিছু বলেনি। কিন্তু মনে মনে তারা আমাকে কখনোই মেনে নিতে পারেনি, সবসময় আমার প্রতি কেন জানি একটা রাগ কাজ করত। অন্যদিকে আমার বাবা মা তো অনেক বেশি কষ্ট পেয়েছিল। বিয়ের 6 মাস পর্যন্ত তারা আমার সাথে কোনো যোগাযোগই করেনি, তারপর তারা আস্তে আস্তে অল্প করে কথা বলা শুরু করে দিয়েছিল। আমার মা ফোন দিয়ে প্রায় আমার হাজবেন্ডের সাথে কথা বলতো, খোঁজ খবর নিত, কিন্তু আমার বাবা কেন জানি মন থেকে মেনে নিতে পারতো না, সে কখনোই আমার হাজবেন্ডের সাথে ভালো মতো কথা বলতো না। আমার মা অনেক বেশি চেষ্টা করেছিল আমার বাবার সাথে আমার হাজবেন্ডের সম্পর্কটা ঠিক করার, কিন্তু সে পারেনি। বাবার অনেক আদরের মেয়ে ছিলাম আমি, হয়তো বা বাবা অনেক কষ্ট পেয়েছে মনের মধ্যে। শেষমেশ আমিও তেমন কোনো জোরাজুরি করিনি, হয়তো বা একদিন মন থেকে ঠিকই মেনে নিবে আমার হাজবেন্ডকে। বিয়ের পর নতুন অবস্থা থেকেই আমি আমার শ্বশুর শাশুড়ির মন জয় করার সবসময় চেষ্টা করতাম, কি করলে তাদের ভালো লাগবে, কিভাবে তারা পছন্দ করবে, আমি ওইভাবেই নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি। যেই মেয়ে আমি বিয়ের আগে এক গ্লাস পানিও ঢেলে খেতাম না, মা আমাকে কোনো কাজ করতেই দিত না, একটা প্লেট ধুইতেও দিত না, সেই মেয়ে বিয়ের পরে আমি সবকিছু করার চেষ্টা করেছি। বড় ভাবিকে আমি সবসময় বড় বোনের চোখেই দেখতাম। আমার কোনো বড় বোন ছিল না, আমার একটাই ছোট ভাই ছিল। শ্বশুর বাড়িতে চলে আসার পর সেই ছোট ভাইয়ের কথা অনেক বেশি মনে পড়তো। নতুন বউ অবস্থাতেই আমি বড় ভাবিকে বলেছিলাম, ভাবি আপনি কোনো লজ্জা করবেন না, আপনার যত কাজ করা লাগে আমাকে সবসময় বলতে পারেন নির্দ্বিধায়। বড় ভাবিকে আমি সবসময় কাজে হেল্প করার চেষ্টা করতাম, কিন্তু ভাবি মনে হয় আমাকে মন থেকে মেনে নিতে পারেনি। কোনো কারণে সকালে যদি একটু দেরিতে উঠা হতো, তখন কেমন জানি ভাবির মুখটা কালো হয়ে যেত। আমি সবকিছুই বুঝতে পারতাম, তাই আমি কখনোই কোনো অভিযোগ করিনি আমার হাজবেন্ডের কাছে। একদিন হয়তো বা সবকিছুই ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধারণ করলে, তাই আমি কখনোই অভিযোগ রাখিনি। যাই হোক, আমার হাজবেন্ড বিয়ের 6 মাস পরে অনেক ভালো একটা চাকরি পায়, তার ভালো চাকরি দেখে আমরা সবাই তো খুশি, কিন্তু মনে হচ্ছিল আমার ভাসুর আর বড় ভাবি তেমন কোনো খুশি ছিল না আমার হাজবেন্ডের এত ভালো চাকরি পাওয়াতে। একদিন হঠাৎ করেই বড় ভাবি আমাকে হেসে হেসে বলছিল, তুমি তো আগে থেকেই তেমন একটা কোনো কাজ পারতে না, কাজ তেমন করো না, এখন তো তুমি আরো কাজ করবে না, তোমার তো মাটিতে পাই পড়বে না। হেসে হেসে আমাকে এইভাবে খোঁচা মারছিল, কিন্তু মনে মনে আমি ঠিকই বুঝতে পেরেছি ভাবি আমাকে কি বোঝাতে চেয়েছে। আমার হাজবেন্ডের ভালো চাকরি হওয়ার পর থেকেই আমার হাজবেন্ড নিজে থেকেই বলেছিল সংসারে সে বেশি টাকাই দিবে তার বড় ভাইয়ের তুলনায়। সে চেষ্টা করেছিল সবসময় তার বড় ভাই কেন সব দায়িত্ব পালন করবে, তারও তো কিছু দায়িত্ব আছে, সে হয়তো বা সব দায়িত্ব পালন করতে পারবে না, কিন্তু কিছু দায়িত্ব পালন করলে হয়তো বা তার ভাইয়ের জন্য অনেক হেল্প হবে, সে ভালো মনে করেই এই কথা বলেছিল। কিন্তু এই কথা শোনার পর থেকে বড় ভাইয়া ভাবি মনে হয় মাইন্ড করেছিল, তাদের মনটা কেমন যেন খারাপ ছিল। ওনারা মনে করছিল হয়তো বা আমার হাজবেন্ডের একটা ভালো চাকরি হওয়াতে সে তার ভাইয়ের তুলনায় বেশি ভাব নিচ্ছে, আর সেই জন্য ভাবি আমাকে হেসে হেসে মাঝে মাঝে এভাবে খোঁচা মেরে কথা বলতো। আমি এগুলো শুনতাম কিন্তু কিছু বলতাম না, কি বা বলবো। আমার শাশুড়িকে দেখতাম বিয়ের পর থেকেই সে বড় ভাবির অনেক প্রশংসা করত। বড় ভাবির নাকি অনেক বেশি গুণ, সে অনেক বেশি সংসারী, পুরা সংসারটাকে সে একাই সামলিয়েছে। আমি নিজেও বুঝতে পেরেছি ভাবির উপরে অনেক দায়িত্ব ছিল, তাই আমি চেয়েছিলাম বড় ভাবির উপরে যে পুরো সংসারের একটা দায়িত্ব, তার এই কষ্টটা কিছু হলেও দূর করব।
কিন্তু দিন যত যাচ্ছিল কেন জানি ওনারা আমাদের ভালো থাকাটা দেখতে পারছিল না, খুব বেশি হতাশ হয়ে যাচ্ছিল তারা। আমার শাশুড়ি তো আমাকে আগে থেকেই তেমন একটা পছন্দ করতো না, যেহেতু পালিয়ে বিয়ে করেছিলাম তার পছন্দের ছিলাম না। বড় ভাবিকে সে পছন্দ করে নিয়ে এসেছিল। আমার শাশুড়ির সামনেই বড় ভাবি আমাকে অনেক সময় অনেক খোঁচা মেরে কথা বলেছে, অনেক অপমানমূলক কথা বলেছে, কিন্তু আমার শাশুড়ি কখনোই কিছু বলে নেই। আমার যে ননাসটা বাপের বাড়ি থাকতো তার ছেলে মেয়েকে নিয়ে, যার স্বামী বিদেশ থাকে, সে ননাস ও বড় ভাবির সাথে মিলে আমাকে এভাবে করে কথা শোনাতো। এগুলো এক সময় দেখা যায় ধৈর্যের বাইরে চলে গিয়েছিল। সংসারের এত এত ঝামেলা আর নিতে পারছিলাম না, মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়েছিলাম, শারীরিকভাবেও নিজের কোনো খেয়াল রাখছিলাম না। এর মধ্যেই আমি আমার ছেলেকে কনসিভ করেছি। ছেলেকে কনসিভ করার পর আমার শরীরটা আরো বেশি দুর্বল হয়ে গিয়েছিল, টিকতে না পেরে আমি আমার বাপের বাড়ি চলে গিয়েছিলাম। হাজবেন্ড আমাকে বলেছিল তুমি সুস্থ হয়ে বাড়িতে আসো বাবুকে নিয়ে, ইনশাল্লাহ আমরা আলাদা হয়ে যাব, এইসব সমস্যা আর থাকবে না, তোমার নিজের সংসার গুছিয়ে দিব। আলাদা হওয়ার কথা যখন আমার হাজবেন্ড আমার শ্বশুরবাড়ির লোকজনদের জানায়, তারপর থেকেই কেন জানি তার সাথে আরো বেশি খারাপ ব্যবহার শুরু করে। আমি আমার বাপের বাড়িতে যেহেতু অসুস্থতার জন্য ছিলাম, আমি আর শ্বশুর বাড়িতে পরে যাইনি। মাঝখানে একবার আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, তখন দেখেছি অনেক বেশি ঝামেলা করছিল আমার শ্বশুর বাড়ির লোকজন আলাদা হওয়ার কথা শুনে। আমার হাজবেন্ডকে আমার সামনেই বলছিল তুই তো বউ পাগল, বউর কথাই উঠোস বসস, তোর আর আমাদের কথা তো গায়ে লাগে না। প্রেগনেন্ট অবস্থায় আমি এত ঝামেলা আসলে নিতে পারছিলাম না, মানসিকভাবে অনেক বেশি অসুস্থ হয়ে যাচ্ছিলাম, আর শারীরিকভাবেও আমি কিছু খেতে পারছিলাম না, অনেক বেশি চিন্তায় পড়েছিলাম। তাই আবার হাজবেন্ড আমাকে বলেছিল তুমি এই কয়েকদিন বাপের বাড়িতেই থাকো, আমি নতুন বাসা দেখে তারপরে আমি তোমাকে নিয়ে আসব। বিয়ের পরে একটা মেয়ের জীবনে তার হাজবেন্ডই সব। হাজবেন্ড যদি সাপোর্ট করে, যতই কষ্টের দিন যাক না কেন, যতই বিপদ থাকুক না কেন, সবকিছুই ঠিক হয়ে যায়। শ্বশুরবাড়ির লোকজন যতই খারাপ হোক না কেন, যতই আপনাকে নিয়ে বাজে কথা বলুক না কেন, হাজবেন্ড যদি আপনার সাপোর্টে থাকে, আপনি একটা না একটা সময় ঠিকই শান্তির মুখ দেখতে পারবেন। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, নিজেরা নিজেদের মতো সংসার গুছাচ্ছি। তো আজকে চলে এসেছিলাম টাঙ্গাইলে। অনেকদিন হলো আপনাদের ভাইয়া একটু দূরে কোথাও ঘুরতে নিয়ে যায় না, তাই আজকে হঠাৎ করেই বললো চলো টাঙ্গাইল নিয়ে যাই তোমাকে। টাঙ্গাইল আসার পর এখানে চমচম মিষ্টি খাবো না, দই খাবো না, এটা কি হয়? এখানে এসে এত ধরনের ভ্যারাইটিস মিষ্টি দেখে আমি আসলে কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তবে এখানকার স্পেশাল চমচমটা আসলেই মজা, আমি বাসায় নিয়ে গিয়েছিলাম। ক্ষীরমোহনটাও মজা, আসলে এখানকার স্বাদটাই কেমন জানি অন্যরকম। আমি আসলে এতটাও মিষ্টি লাভার না, মিষ্টি আমি তেমন একটা খাই না, বাট এখান থেকে আমি স্পেশাল যেই চমচমটা ওইটা খেয়েছি, ভালোই লেগেছে আমার কাছে। টেস্টটা আসলে খুব ভালো ছিল, একদম মুখের সাথে মিশে যাচ্ছিল। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম। যারা আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।